প্রকৃতি আজ শান্ত, অভিমান ভুলে যেন স্নিগ্ধতায় মোড়ানো। মাঝে মাঝে ছাদের ওপর দুই এক ফোঁটা বৃষ্টির টুপটাপ শব্দ করে মাটি ছুঁয়ে যায়। ফারহা ধীরে ধীরে ধোয়া ওঠা এক কাপ চা হাতে নিয়ে ব্যালকনির দিকে যায়। ওনার এক কোণা উড়ে গিয়ে কপালের সামনে এসে পড়ে। সে আলতো করে সেটা সরিয়ে দেয়, আর চায়ের কাপের কাছে জমে ওঠা বাষ্পে নিজের প্রতিচ্ছবি ম্লান হয়ে যায়। চোখ তুলে দেখে দূরের সবুজ গাছগুলো ঝিরিঝিরি বাতাসে দুলছে। হঠাৎ কোমরের কাছে এক কোমল উষ্ণ স্পর্শ। ফারহা কেঁপে ওঠে একটু। চায়ের কাপটা প্রায় হাতে থেমে যায়। আর সেই স্পর্শের মধ্যে যে অনুভব, তা চেনা, তা প্রিয়। তাসফিন শেখ, তার পরম পুরুষ। তাসফিন পেছন থেকে ফারহাকে জড়িয়ে ধরে, চুলের ভাঁজে ঠোঁট ছুঁয়ে বলে, বৃষ্টি নামছে, আর তুমিও ঠিক বৃষ্টির মতোই নিঃশব্দে এসে হৃদয় ভিজিয়ে দিলে। ফারহার মনে পড়ে যায় তাসফিনের সাথে তার প্রথম সাক্ষাতের দিনটি। সেই দিন তো বৃষ্টি ছিল। চুপিসারে নেভি অফিসারদের দেখতে গিয়ে ধরা পড়ে তাসফিনের হাতে। লজ্জায় আড়ষ্ট হলো তার মুখয়ব। তাসফিনের স্পর্শ একটু একটু গভীর হয়। তার হাতের উষ্ণতা যেন ব্যালকনির ঠান্ডা হাওয়াকেও পেছনে ফেলে দেয়। ফারহা ধীরে ধীরে চায়ের কাপটা পাশের টেবিলে রাখে। তাসফিন তার কানের কাছে ফিসফিসিয়ে বলে, এই সন্ধ্যা শুধু আমাদের আসন্ন রাত্রির আহ্বানে নিজেকে তুলে দাও। আমার কাছে সুখ, সুখ তাসফিনের ভালোবাসার নাম। শুধু সেই তাকে এই নামে ডাকে। এই নামে ডাকলেই যেন ফারহার সমস্ত সত্তা গলে যায়। আলতো করে পাজা কোলে তুলে নেয় ফারহাকে। সে লাজুক হেসে বলে, আপনি তো আস্ত নির্লজ্জ। এভাবে কেউ কোলে নিতে লজ্জা করে না? চোখ টেপে তাসফিন। দুষ্টু হাসি খেলা করছে তার অধর কোণে। তাসফিন মৃদু হেসে ফিসফিস করে, তোমার ওজন তো প্রেমেই হালকা হয়ে যায় আমার কাছে। আর লজ্জা, সেটা তো আমার কোনো কালেই ছিল না মিসেস শেখ। চোখ টেপে তাসফিন ভুরুদয় কুঞ্চিত করে তাকালো ফারহা। বেডরুমের জানালায় তখনও বৃষ্টির শব্দ, বাতাসের কুয়াশার গন্ধ। ঘরের মৃদু আলোয় ফারহার চুল ছড়িয়ে পড়ে তাসফিনের বাহুতে। ধীরে ধীরে সে যেন ফারহার প্রতিটা শ্বাসে, প্রতিটা স্পর্শে তার প্রেমের পূর্ণতায় পৌঁছাতে চায়। খুব ধীরে গভীর আবেগে ফারহাকে নিজের কাছে টেনে নেয়। তার অস্থিরতা ছুঁয়ে দেয় ভালোবাসার স্থিরতায়। কানের পিঠের চুলগুলো আলতো হাতে গুজে দিল। ব্যস্ত হাতে খুলে ফেলল অলংকারগুলো। ওড়নাটা ছুঁড়ে ফেলে অদূরে। লজ্জায় হাঁসফাঁস করছে ফারহা। আকস্মাৎ চেঁচিয়ে উঠল, আমার কাছে আসবেন না কমান্ডার। পিছেল হাসে তাসফিন। তাকে আরেক দফা চমকে দিয়ে ফারহা বলে ওঠে, আমার কাছে এভাবে আসলে কিন্তু আম্মুর কাছে বিচার দিব। এবার তাসফিন প্রত্যুত্তরে বলল, উফ জান, একটুখানি আসি, কাউকে বলতে নেই। নিম্নাষ্ঠ কামড়ে হাসল ফারহা। ফের বলে ওঠে, আমি না ছোট মানুষ, ছোট মানুষের সামনে এসব করতে নেই। তাসফিনও কম যায় না। ফারহাকে বিপাকে ফেলতে ফেলতে বলল, সমস্যা কি, আমি আছি না বড়। আমার বাচ্চা বউটা পেলে পুষে বড় করে দেব, ছোট বাচ্চাটাকে। চিকন নাকের ডগা ফুলে ওঠে ফারহার। তেতে উঠল সে। একদম আমাকে ছোবেন না, আমি কিন্তু পবিত্র। আমাকে ছুলে আমার স্বামী আপনাকে গুলি করে দেবে। পিছেল হেসে উঠল তাসফিন। তার হাসিতে নিজেও হেসে ফেলল ফারহা। রাত গভীর হচ্ছে ধীরে ধীরে। নিঃশ্বাসের ঘনত্ব বেড়ে চলেছে সেই সাথে। ঘড়ির টিকটিক শব্দ এবং ঘন নিঃশ্বাসের শব্দ মিলেমিশে একাকার। শাড়ির আঁচলটা হাতে পেঁচানো তাসফিন। ঠোঁটের ভাঁজে ঠোঁট। একটুখানি গভীর স্পর্শে মুচড়ে যায় ফারহা। তাসফিন তো তাকে এভাবে আগে ছোঁয়নি। অন্তরস্থলে তীব্র কাঁপুনি অনুভব করল। অবাধ্য হাতের স্পর্শে সর্বাঙ্গ অসাড় ফারহার। পুরুষ্ঠ বক্ষের নিচে পৃষ্ঠ তার তুলতুলে দেহখানা। ভালোবাসার অতল গহ্বরে ডুবে যাচ্ছে সে। একটুখানি মুখ তুলে কানের লতিতে হালকা কামড় দিল তাসফিন। আমার যে সুখগুলো পাওনা ছিল, তা আজকে সুদে আসলে নিয়ে নেব ম্যাডাম।
এক পলক দৃষ্টি ঘুরিয়ে তাকায় ফারহা। অপেক্ষার বাঁধ ভেঙে যায় তাসফিনের। তাসফিনের কণ্ঠে লেগে থাকা রসিকতার ছোঁয়ায় লজ্জায় চোখ নামিয়ে নেয় ফারহা। কিন্তু চোখের কোণে লুকানো যে আকাঙ্ক্ষা, সেটা আর কারো অজানা নয়। অপেক্ষার প্রতিটি মুহূর্ত যেন তাদের শরীর স্নায়ুর মতো করে ছড়িয়ে পড়েছে। তাসফিনের আঙ্গুলগুলো আলতোভাবে ফারহার পিঠে বেয়ে নামছিল নিচের দিকে। তার প্রতিটি ছোঁয়াতে যেন শরীরের প্রতিটি কোষ শিহরিত হয়ে উঠছিল। শাড়ির কুচিগুলো একে একে খুলে ফেলে রাখল তাসফিন, যত্নে ভালোবাসায়। ফারহার শরীর জুড়ে ছড়িয়ে থাকা মিষ্টি গন্ধে তাসফিন তনয়। তার ঠোঁটে আবারও নামতে থাকে গলার খাঁজ বেয়ে বুকের দিকে। বুকের মাঝখানে এক নরম চুমু রেখে ফারহার চোখে তাকায়, যেন বলছে, তুমি শুধু আমার। ফারহার দেহ তখন ভালোবাসার উত্তাপে গলে যাচ্ছে আস্তে আস্তে। একটানা সেই অনুভবে সে নিজের সবটুকু সমর্পণ করে দিল তাসফিনের কাছে। ঘরের বাতাস যেন থমকে আছে, শুধুই নিঃশ্বাসের ভার, ঘাম আর ভালোবাসার শব্দ। একসময় মিলনের সেই পূর্ণ মুহূর্তে দুজনেই নিঃশব্দে জড়িয়ে থাকে, যেন সারা জীবনের ক্লান্তি একে অপরের বুকে মাথা রেখে ভেসে যাচ্ছে। বাহিরে তখন রাতের শেষ প্রহর। জানালার ফাঁক গলে হালকা শীতল হাওয়া ঢুকছে, তবুও তাদের জড়ানো শরীরের মাঝে ছিল এক উষ্ণ পৃথিবী। একসময় ফারহা ঘুমিয়ে পড়ে, তাসফিন তখনও জেগে। তার চোখে এক অদ্ভুত মায়া, একজন প্রেমিক, একজন স্বামী, একজন ভালোবাসার মানুষের চোখ। সে ফারহার কপালে আবারও একটি চুমু খায়, তারপর চোখ বন্ধ করে ফেলে। স্নেহাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। দুদিন আগেই তো কৃষ্ণপুরে ফিরেছে, কলেজে যাওয়ার উদ্দেশ্যে বেরিয়েছিল। এরপর কেউ একটা তেমন গুরুত্ব দেয়নি। বিকাল হয়ে এসেছে, অথচ স্নেহা বাড়ি ফিরছে না। নবীন কলেজে গিয়ে খোঁজ নিতে জানতে পারছে স্নেহা সেই সবার সাথেই ক্লাস করে বেরিয়েছিল। ক্লাসমেটরা সবাই বলেছে ও তো ওদের সাথেই ছিল। এরপর ওরা ওদের বাড়ির পথ ধরেছে। কথাটি বাড়ির সবাইকে জানাতে পেরেই খোঁজাখুঁজি শুরু হয়ে গেছে। গতকাল থেকে এখনো পর্যন্ত ঘুমায়নি শাইলা আহমেদ। মেয়ের চিন্তায় রীতিমতো অস্থির তিনি। ভেতরে ভেতরে হাঁসফাঁস করছেন। বৃহস্পতিবারের সন্ধ্যা নেমে এসেছিল কৃষ্ণপুরের গায়ে এক নিঃশব্দতা নিয়ে। বাতাসে ছিল হালকা ঠান্ডার ছোঁয়া, আর দূর থেকে ভেসে আসছিল শীতল পল্লব ধ্বনি। সেই সন্ধ্যাতেই এলাকার উত্তরের প্রান্তে এক নির্জন পথে, যেখানে গাছের ছায়া সূর্যের শেষ রশ্মিকে চিরে ফেলে দীর্ঘ ছায়া এঁকে দেয় মাটিতে, সেখানে মাটিতে নিথর দেহ পড়ে থাকতে দেখা গেল এক যুবতীকে। তার চুলগুলো ছড়িয়ে পড়েছিল ধুলো মাখা মাটির বুকে। নিস্তেজ মুখটি যেন নিদ্রিত, অথচ তাতে অজানা এক বিষণ্ণতার ছাপ। কেউ জানে না সে কোথা থেকে এলো, কিভাবে এলো। এমন অবস্থায় সব কিছু এক অনুচ্চারিত রহস্য হয়ে ছড়িয়ে পড়ে ওই ছোট্ট জনপদে। পুলিশের জানানো হয় তার কথা। পুলিশের থেকে জানা গেল ওই যুবতী আর কেউ না, স্নেহা। হসপিটালে ভর্তি করা হয়েছে মেয়েটাকে। ইতিমধ্যেই গুঞ্জন শুরু হয়েছে, কোনো ছেলের সাথে কি করে এসেছে কে জানে। মেয়ের জামা কাপড়ের ঠিক ছিল না। যখন তাকে পাওয়া যায়, খবরটি শোনা মাত্রই সেখানে রওনা দিল শেখ পরিবারের সবাই। সেই থেকে তাসফিনের বুকে গুটিসুটি মেরে চোখের পানি ফেলছে ফারহা। তার আর স্নেহার সম্পর্ক শুধু বোনের নয়, সে তার সব কিছুর সঙ্গী। স্নেহা ছাড়া সে আজ পর্যন্ত কিচ্ছুটি করেনি, অথচ সেই মেয়েটার কিনা এমন অবস্থা। এই তো তার সাথে দিব্যি কতগুলো দিন থেকে এলো। যদি ফারহা জানতো এমন কিছু হবে, তাহলে কখনোই তাকে আসতে দিত না। বিছানার এক কোণে গুটিসুটি হয়ে বসে আছে স্নেহা। সে কথা হারিয়েছে। আজ পুরো একটি দিন সে কথা বলছে না। হসপিটাল থেকে আসার পর থেকেই কথা বন্ধ তার। শাইলা আহমেদ কত করে জিজ্ঞাসা করছেন, কিন্তু স্নেহা, সে একটা শব্দও বলেনি। যদি জিজ্ঞাসা করা হয় কে এসব করেছে বা কি হয়েছিল তার সাথে, কিন্তু উত্তরে চুপ স্নেহা। আমি জানি না ওর কি হয়েছে, কিন্তু আমার মেয়েটার এই অবস্থা কে করলো।
শাইলা আহমেদের আর্তনাদ বড্ড অসহায় শোনালো রুবেনা শেখের নিকটে, কিন্তু তিনি সান্ত্বনা দিতে বললেন, ধৈর্য ধরো আপা, দেখবে সব ঠিক হয়ে যাবে, আর কে এসব করেছে সেটাও জানা যাবে। আরিফা আহমেদ বাকিদের চায়ের ব্যবস্থা করছেন। এত দূর থেকে এসেছে সবাই, কেউ কিচ্ছু খায়নি। এর মধ্যে জয়নাল আহমেদ পুলিশের কাছে গিয়েছেন রেজওয়ান শেখ মোটেও একা ছাড়তে চাইছে না দুর্বল মানুষটাকে। স্নেহার রুম থেকে ভরা আঁখি নিয়ে বাইরে বেরিয়েছে ফারহা। তৎক্ষণাৎই দেখা হলো তাসফিনের সাথে, সেও স্নেহার সাথে দেখা করতেই যাচ্ছিল। সুখ? ফারহা মুঠো করে টেনে ধরে তাসফিন, হাত মুঠো করে টেনে ধরে তাসফিন। ফুঁপিয়ে উঠল ফারহা, বক্ষ স্থল কম্পিত হয় তাসফিনের। অস্থির কণ্ঠে বলল, কি হয়েছে সুখ? স্নেহা কিছু বলেছে? তুমি কাঁদছো কেন? স্নেহা একটা কথাও বলছে না লেফটেন্যান্ট সাহেব, কিছু বলছে না, আমার সাথে কথাও বলছে না। আমার সাথে কথা না বলে ও থাকতেই পারে না, কিন্তু আজকে কথা বলছে না, কেমন মূর্তির মতো বসে আছে। আপনি কিছু করুন না। হো হো করে কেঁদে উঠল ফারহা। আলগোছে তাকে বুকে টেনে নিল তাসফিন। ডোন্ট ক্রাই, আমি দেখছি কি করা যায়, একটু অপেক্ষা করো। আমার খুব কষ্ট হচ্ছে। ইস, কাঁদতে নেই, আমি বললাম তো সব ঠিক করে দেব। আমার খুব কষ্ট হচ্ছে তো। ফারহার কান্না দেখে হাঁসফাঁস করছে তাসফিন। ছোট্ট পাখিটাকে বুকে টেনে নিল সে, দু হাতে শক্ত করে জড়িয়ে ধরে ফিসফিসিয়ে বলল, তোমার কান্নায় আমার কষ্ট হয় সুখ, তুমি বোঝো না। নিশ্চুপ ফারহা জড়িয়ে আছে তাসফিনকে। এই মানুষটা থাকলে সব কষ্ট সহ্য করতে পারবে ফারহা। নিস্তব্ধ রুমে একা একা বসে আছে স্নেহা। টিপ টিপ বুকে দুরু দুরু কম্পন খেলে যাচ্ছে। মুখে টু শব্দটিও নেই তার। দৃষ্টির কোলে পড়ে থাকা হাত দুটো দিকে। বিছানার সামনে টান টান ভঙ্গিতে দাঁড়িয়ে আছে তাসফিন। তীক্ষ্ণ কিছু জিজ্ঞাসা করতে গিয়েও থেমে গেল সে। না, এভাবে হবে না। নিজেকে কিছুটা শান্ত শক্ত কণ্ঠে বলল, স্নেহা, আমাকে বলবে কি হয়েছে? প্রত্যুত্তরে এখনো চুপ স্নেহা। মুখখানি মলিন হয়ে আছে তার, ব্যথার ছাপ যেন স্পষ্ট। তাসফিন এবারে খানিকটা এগিয়ে গিয়ে বিছানার সামনাসামনি বসলো স্নেহার। কোলের ওপরে পড়ে থাকা হাত দুটো আলতো করে টেনে ধরে শান্ত সমুদ্রের ন্যায় বলল, আমি তোমার দুলাভাই না, ভাই হয়ে জিজ্ঞাসা করছি, কি হয়েছে বলো আমাকে। আই প্রমিস, যেটা তুমি বলবে সেটা শুধু তোমার আর আমার মধ্যেই থাকবে। আচ্ছা, তোমার কি ভালো লাগছে স্নেহা সবাইকে টেনশনে দেখতে? সবাই তোমাকে কতটা ভালোবাসে, সেই তুমি এভাবে চুপ করে যাওয়ার কতটা মানসিক চাপ পড়ছে সবার ওপর। কাউকে বলতে না পারলেও ফারহাকে অন্তত বলতে, আর ওকেও যদি বলতে না পারো তাহলে আমাকে বলো, এরপর দেখো আমি ফিরে কি করি। অঝরে কেঁদে ফেলল স্নেহা, হাত দুটো থরথর করে কাঁপছে তার। ভাইয়া, আমাকে একটু জড়িয়ে ধরুন, আমার প্রচুর ভয় করছে। তাসফিন এক মুহূর্তও অপেক্ষা করল না, স্নেহাকে আলগোছে কাছে টেনে নিয়ে জড়িয়ে ধরে। এখানেই যদি নূপুর বা ঝুমুর থাকতো তাহলে সে এটাই করত। কম্পিত স্বরে বলতে লাগলো, সায়র মোটেও ভালো নয় ভাইয়া, সে ইচ্ছে করে আমার সাথে ওই রকম করেছে। কলেজ থেকে ফেরার পথে সায়রের সাথে দেখা হয় স্নেহার। সে বরাবরের মতোই ইগনোর করে তাকে, কিন্তু আচমকা সামনে চলে আসে সায়র। বিরক্ত হয়ে বলে ওঠে স্নেহা, এই এই সায়রের বাচ্চা তুই সামনে আসলি কেন? পথ ছাড় তো। রাগে রীতিমতো ফুঁসছে সায়র। ওই, মুখ সামলে কথা বলবি স্নেহা, তোর কারণে এখন কলেজের সবাই আমাকে অপমান করে কথা বলে। হা হা করে হেসে উঠল স্নেহা। ঠিকই বলে, সিনিয়র জুনিয়র সবাইকে লাইন মারলে আর কি বলবে। শর্ত সামনে থেকে খচ্চর একটা। রাগে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারল না সায়র, চুল টেনে ধরে স্নেহার। ব্যথিত কণ্ঠে চেঁচায় স্নেহা, সায়র কি করছিস এটা, ছাড় বলছি। সায়র, ভালো হবে না কিন্তু। সায়র শুনেও না তার কথা। হঠাৎ করে সেখান থেকে ধরে নিয়ে গেল উত্তরের দিকে। উত্তরের দিকটা বরাবরই নিরিবিলি জায়গা। সায়র জোরপূর্বক নিজের পুরুষত্ব জাহির করে স্নেহার উপর। নিজেকে বাঁচাতে অনেক চেষ্টা করেও ব্যর্থ হলো স্নেহা। শেষমেশ জ্ঞান হারিয়ে পড়ে রইল ওখানেই।
ফুপিয়ে কান্নার শব্দে চোয়াল শক্ত হচ্ছে তাসফিন। চোখের কার্নিশ লাল হয়ে উঠেছে তার। এক মুহূর্তের জন্য মনে হচ্ছে ওইখানে যদি নূপুর, ঝুমুর কিংবা ফারহা থাকতো তাহলে সে কি করত। সায়রকে এর আগেও বলেছে ফারহাকে বিরক্ত না করতে, এখন স্নেহাকে। নিস্তব্ধ রাত্রি, উত্তর দিকে কেউ নেই। আধমরা হয়ে পড়ে আছে সায়র। এক পাশে রড নিয়ে দাঁড়িয়ে আছে তাসফিন। তাকে বড্ড ক্লান্ত দেখাচ্ছে। হবে বা না কেন, ইচ্ছে মতো পিটিয়েছে তাকে। একটা মেয়ের সব চঞ্চলতা কেড়ে চলেছে এই জানোয়ার। এদের বেঁচে থাকার কোনো অধিকার নেই। সে চাইলেই পারত আইনের সাহায্য নিতে, কিন্তু করেনি। অস্পষ্ট গোঙানির আওয়াজ আসছে। আকস্মাৎ উঠে দাঁড়ালো তাসফিন। হুট করে রড দিয়ে সজোরে আঘাত করলো তার মস্তকে। হসপিটালের বেডে শুয়ে আছে সায়র। তার ব্যবসায়ী বাবা আহাজারি করছেন। নিজের ছেলেকে সময় থাকতে শাসন করেননি, তাহলে আজকে এই রকম হতো না। সূর্যটা যেন ক্লান্ত হয়ে গিয়েছে দিনের ভার বইতে বইতে। আলো ফিকে হয়ে এসেছে। আকাশের রং এক ধরনের ধূসর কমলার মতো, চিৎকার না করে কাদা কান্নার মতো মৃদু নিঃশব্দ। চারিদিকটা অদ্ভুত নিস্তব্ধ। গাছের পাতায় হালকা বাতাস ছুঁয়ে যায়, কিন্তু তাতে প্রাণ নেই, শুধু স্পর্শ আছে। দূরে কোথাও একটা কাক ডাকছে ধীরে, সেটাও যেন ক্লান্ত কণ্ঠে। রোদের আঁচ ছায়া হয়ে মিশে আছে মাটির সঙ্গে। ঠিক তেমনই নিস্তব্ধতা বিরাজ করছে বসার ঘরে। রিজওয়ান শেখ এমন একটি প্রস্তাব রেখেছেন যা শুনে সবাই স্তম্ভ রীতিমতো। জয়নাল আহমেদ কিঞ্চিৎ বিস্ময় নিয়ে বলেন, এটা কি করে সম্ভব রিজওয়ান? সাজ্জাদুল আহমেদ একই স্বরে বলেন, একই বাড়িতে দুই মেয়ে কিভাবে কি? আর সৌহার্দ্য কি মেনে নেবে? সৌহার্দ্যের সঙ্গে বিয়ের কথাটি রাখলেন রিজওয়ান শেখ, যেটা শুনে সবাই স্তম্ভ। স্নেহাকে নিয়ে খারাপ খারাপ কথা শোনা যাচ্ছে আশেপাশে। আগে যারা চোখ নিচু করে কথা বলতো, আজকে তারা আঙ্গুল উঁচিয়ে দোষ দিচ্ছে। মেয়ে হয়ে জন্ম নেওয়াটা খুব কি বড় অন্যায়? সমাজে পুরুষ জাতিকে সবাই এভাবে হেয় করার বদলে মেয়েদের দিকে আঙ্গুল তুলছে। আহমেদ পরিবারের প্রতিটি সদস্য কেমন তা কারোর জানতে বাকি নেই। তারপরেও এরকম একটা সময়ে এইসব বলবে তা ভাবা যায় না। রুবিনা শেখ বলে ওঠেন, এতে কোনো সমস্যা থাকার কথা নয় ভাইজান। জয়নাল ভাই, আপনি তো কখনো কখনো স্নেহাকে বিয়ে দিতেন, তাই না? তাহলে আমাদের সৌহার্দ্যের সঙ্গে দিলে কি হবে? জয়নাল আহমেদ মলিন হাসলেন। সমস্যার কথা নয় রুবেনা, কথা হচ্ছে সৌহার্দ্যের মতামত। সে কি আদতে রাজি হবে? রুবিনা শেখ তড়িঘড়ি করে বলেন, ওর সাথে আমি কথা বলবো ভাইজান, একটু সময় দিন। জয়নাল আহমেদ আর না করলেন না, সময়টুকু দিলেন। নৌঘাটিতে দাঁড়িয়ে আছে সৌহার্দ্য। চারপাশটা যেন হঠাৎ করেই থেমে গেছে। শব্দহীন এক স্থবিরতায় ঢেকে গেছে সবকিছু। আকাশের রং হালকা ধূসর। কোথাও কোথাও সোনালি বিকেলের ছায়া লেগে আছে পানির গায়ে। দূরের কোণে জাহাজ থেকে হালকা ধোঁয়া উঠে মিলিয়ে যাচ্ছে দিগন্তে। সৌহার্দ্যের চোখ সামনের জলরাশির দিকে। সৌহার্দ্যের পিঠ সোজা, কিন্তু চোখে অস্থিরতা। দুই হাত পকেটে গুজে রাখা। সামনের পানির দিকে তাকিয়ে থেকেও সে আসলে দেখছে না, মনে মনে হিসাব করছে। বড় একটা ডিল, যার উপর নির্ভর করছে অনেক কিছু। ক্যারিয়ার, প্রতিশ্রুতি, ক্ষমতা। তার নিঃশ্বাস ভারী, কপালের শিরাগুলো একটু টানটান। প্রতিটি মুহূর্ত যেন গায়ে এসে লাগছে চাপ নিয়ে। তবুও সে দাঁড়িয়ে থাকে, কারণ সে জানে পেছনে ফেরা এখন আর কোনো অপশন নয়। কর্কশ শব্দে মুঠোফোনটা হঠাৎ কেঁপে উঠল। শান্ত নিস্তব্ধ বিকেলটা যেন চমকে উঠল সেই শব্দে। সৌহার্দ্য চোখ বন্ধ করে গভীর একটা নিঃশ্বাস নিল। তারপর ধীরে ধীরে চোখ খুলল। বিরক্তি ফুটে উঠল তার চোয়ালের রেখায়। চোখের কোণে জমে থাকা চাপা রাগটুকু এবার মুখে উঠে এলো। মুঠোফোনের স্ক্রিনে ঝলসে উঠল পরিচিত এক নাম। সে জানে কি বলবে তারা, সে জানে কেন এই সময়ের ফোন করতে হবে তাদের। আর সে এটাও জানে এই মানুষগুলো তার শান্তি বোঝে না,
বোঝে না একটুখানি নিঃসঙ্গ হতে চাওয়ার অধিকারটুকু। অভ্যস্ত আঙ্গুলে ফোনটা সাইলেন্ট করে দিল। ধরল না ফোনটা। মুখ বাঁকিয়ে বলল, রাইমা শেখ। কি করবেন উনি? চাপা রাগ হচ্ছে রিজওয়ান শেখ এবং রুবেনা শেখের ওপর। তাদের মতামত পর্যন্তও নিল না একবার। ছেলের বিয়ে ঠিক করে দিচ্ছে। রুবেনা শেখ আরো একবার চেষ্টা করলেন, কিন্তু ফোন ধরেনি সৌহার্দ্য। দিয়েছিস রাইমা, দেখেছিস রাইমা, তোর ছেলে ফোন ধরছে না। রাইমা শেখ কাট কণ্ঠে বলেন, তো কি করবে? আচ্ছা আপা, আর ভাইজান, কি আমার ছেলেকেই পেয়েছো জবাই করতে? রাইমার কথার মর্মার্থ কেউ বুঝল না। রিজওয়ান শেখ প্রশ্ন করলেন, মানে কি? কি বলতে চাইছিস তুমি রিজওয়ান শেখ? আমি এটাই বলছি, ওই রকম মেয়েকে কেন আমার ছেলে বিয়ে করবে শুনি? আপনারা সবসময় আমার ছেলের ওপরে এরকম মতামত চাপিয়ে দিতে পারেন না ভাইজান। রাইমার ব্যবহারে স্তম্ভিত আলাফ শেখ ধমক দিয়ে বললেন, আহ রাইমা, কি হচ্ছে এসব? তুমি কিরকম ভাবে কথা বলছো ভাইয়া ভাবির সাথে? রাগে ফুঁসতে ফুঁসতে বেরিয়ে গেল রাইমা শেখ। তিনি মোটেও স্নেহাকে মেনে নিবেন না। তার এত সুন্দর ছেলের সাথে ধর্ষিতা একটা মেয়ের বিয়ে দেবেন না তিনি। রুমে বিছানার এক কোণে শুয়ে আছে তাসফিন। তার বুকে কবুতরের বাচ্চার মতো গুটিসুটি মেরে শুয়ে আছে ফারহা। মেয়েটা দিনকে দিন অসুস্থ হচ্ছে এই সব দেখে। মাথা ব্যথা, চিন্তা সবকিছু তাকে চেপে ধরেছে। তাসফিন তো একটুখানি রিফ্রেশ করানোর জন্য তাকে নিয়ে ঘুরতে গিয়েছিল, কিন্তু এরকম একটা বিশ্রী ব্যাপারে জন্য ফিরে আসতে হয়েছে। পরপর কপালে অধর চুম্বন করে তাসফিন। ফিসফিসিয়ে বলল, আমার বোকা সুখ, আমার অস্তিত্ব, আমার সবকিছু। বুকের মাংসপিণ্ডটা তুমি ছাড়া আর কাউকেই বোঝে না সুখ। তোমাকে যদি আমি দেখতে হাতে পারতাম ঠিক কতখানি ভালোবাসি, তাহলে দেখিয়ে দিন। ঘুম জড়ানো কণ্ঠে বলল ফারাহা। চোখ নিচু করে তাকালো তাসফিন। ঘুমাওনি? ফারহা চোখ খুলতে পারছে না, তবে তাসফিনের ভালোবাসার ছোঁয়াগুলো অনুভব করতে পারছে সে। লেফটেন্যান্ট সাহেব, আপনি বই আমার হৃদয়টা শূন্যতায় ডুবে যায়। আপনি আমাকে প্রমিস করুন, কখনো যাবেন না আমাকে ছেড়ে। ফের একই কাজ করলো তাসফিন। কপালে সুগভীর চুমু এঁকে দেয়। আমার জানটা তোমার মাঝে আটকে আছে সুখ। ফেলে যাওয়ার চিন্তা করলেও আমার জানটার জন্য ফিরে আসতে হবে। অধর প্রশস্ত হয় ফারহার। দুই হাতে জড়িয়ে ধরে কমান্ডারকে। চাদর টেনে নিজেদেরকে ঢেকে নিল তাসফিন। সেদিনের আসঙ্গ রাত্রির এক টুকরো স্মৃতি ভেসে ওঠে মানসপটে। কাঁধের দিকের কামিজটা নামিয়ে গ্রীবাদ এসে তার এঁকে দেওয়া টকটকে লাল চিহ্নে আঙ্গুল ছুঁয়ে দিল সে। ঠোঁটে ঝুলছে প্রশান্তির হাসি। ফের অনুভব করলো বক্ষ ভাঁজে ব্যথা। কামড়ে দিচ্ছে ফারহা শোধবোধ, তাই? ভুরু কুঁচকে শুধাই তাসফিন। মাথা দুলিয়ে হ্যাঁ বলল ফারহা। আচমকা তাকে টেনে ঠোঁটে আলতো করে ঠোঁট ছুঁয়ে দিল তাসফিন। শরীরে তীব্র শিরশিরানি বয়ে যাচ্ছে ফারহার। সর্বাঙ্গ অসাড় হয়ে আসে তার। মিনিট খানেক পরেই ছেড়ে দিল তাসফিন। ততক্ষণে নেতিয়ে পড়েছে ফারহা। এবার নাক খোলায় ফারহা। মুখ নামিয়ে ক্লিন শেভ করা গালে কামড় বসিয়ে দিল তাসফিনের। তাতে বাধা দিল না তাসফিন, বরং আবেশে চোখ বুজে নিল। এবার ঠিক আছে? হেসে ফেলল তাসফিন। ফারহা ফের মুখ বুজে বকে আঙ্গুলে ঢুকিয়ে দেয় ফারহার চুলের ভাঁজে। নিজের অতি নিকটে টেনে ভালোবাসার চাদরে আড়াল করে নেয়।